বর্তমান সরকারের যে দায়িত্ব দিয়ে গেছেন তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে রাষ্ট্র চালাইতে, আর বারবার বলতে হচ্ছে যে শেখ হাসিনা করে দিয়ে গেছে, শেখ হাসিনা ক্ষতি করেছে। এখনও আমি বলবো যে ইউনূসের এক্সটেনশন সরকারই চলতেছে এই ক্ষেত্রে, এই নীতিতে। আমাকে কেন তোমার সুরে বলতে হবে, আমাকে কেন এনসিপির সুরে কথা বলতে হবে, আমাকে কেন বিএনপি সুরে কথা বলতে, জামাতের সুরে কিংবা আওয়ামী লীগের সুরে কথা বলতে হবে? আমি তো ইন্ডিভিজুয়াল, আমি তো আমার মতোই চিন্তা করব। শেখ হাসিনা সরকারের যে সমস্ত লোকগুলো মধু খেয়েছিল তারা সব বিদেশে, ইউনূস যে সমস্ত লোকগুলো এনেছিল তারা মধু খেয়ে বিদেশে, এখন যারা আছে তারা মধু খেতে এসেছে। গদ্দান বন্ধক যেখানে দিয়েছিল, যেটা বিক্রি করে সে নোবেল প্রাইজ পেয়েছে, দুনিয়ায় যত সব পুরস্কার পেয়েছে, কোনো কিছু তো তার বাদ নাই। ইউনূসের পরিণতি কি হবে ইউনূস তো জানে না। আপনি নিজে সাধারণ একটা বিষয়, ও যদি এত ভালো কাজ করে থাকে এক বছরের জন্য এসএসএফ নিতে হয় কেন? একটা আউটভার্স তার উপর দিয়ে যাবে, 32 নম্বর ভাঙার ইতিহাস এমনি এমনি সারবে না, তার উপর প্রতিশোধ এটা নেবেই। প্রধানমন্ত্রী নিজের যে কিছু চাল চলন যেগুলো দেখতে পাচ্ছি এগুলো পজিটিভ, উনি নিতে চান, উনি দেশটাকে ভালো কিছু উপহার দিতে চান। আমি হতাশ হতে চাই না, মাত্র 3 মাস গিয়েছে, আমি দেখতে চাই যে তারা ভালো কিছু করছে। স্বাগত জানাচ্ছি বলানো বলা অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, আমাদের বড় ভাই এবং দীর্ঘদিনের পরিচিত জনাব আনিস আলমগীর। আনিস আলমগীর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য। আনিস আলমগীর ভাই, আমি আপনাকে যেভাবে চিনি সেই জায়গা থেকে আমার কিছু নিজের ব্যক্তিগত আগ্রহ আছে, সেগুলো আপনার সম্পর্কে জানার, একটু প্রশ্ন করে জানতে চাই। এই দেশের যেমন একটা 1-11 এসেছিল, তখন 1-11-এ আমি তখন প্রথম আলোতে কাজ করি। আমরা 1-11 হওয়ার ওই রাতের পরদিন আমরা সকালবেলা, রাতেই জানতে পারি, পরদিন সকালে জানতে পারি যে গণমাধ্যম কর্মীদের মধ্যে প্রথম যে মানুষটি নিগৃহীতের শিকার হয়েছিলেন, অনেক সময় ভাষায় প্রকাশ করা যায়নি, এরকম একটা পরিস্থিতির শিকার হয়েছিলেন আপনি। এবং দীর্ঘদিন পর আবার 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যে আসলো, সেই সরকার আসার পরে আবার আপনি সেই সব বিশেষ সরকার দ্বারা নিগৃহীত হলেন। মানে আপনি কি কখনো আসলে কোনো তাৎপর্য বা সাদৃশ্য খুঁজে পান? খুব ভালো প্রশ্ন করেছেন, আমি এভাবে চিন্তা করিনি। সাদৃশ্য হচ্ছে ওই জায়গায় জবাবদিহিতার অভাব। যখন একটা নির্বাচিত সরকার থাকে তখন তার জনগণের কাছে একটা জবাবদিহিতা দাঁড়ায়। আমরা যদি দেখি 1-11-এ যে সরকার যেভাবে আসলো, আওয়ামী লীগ বিএনপির উপর যেভাবে নির্যাতন স্ট্রিম রোলার চালানো হলো, বিশেষ করে শুরুতে বিএনপি, পরে আওয়ামী লীগ, অন্যদের উপরও, এখানে কোনো জবাবদিহিতা ছিল না। সেনাবাহিনী তার ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র চালিয়েছে, গোয়েন্দা সংস্থা তার ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র চালিয়েছে, এবং তারা সেনাবাহিনী যেভাবে ডেপ্লয় করা হয়েছিল বিভিন্ন জায়গায়, তাদেরই হত্যাকর্তারা তখন দেশ চালাতো মনে হয় যেন। এবং অনিয়ম, দুর্নীতি, কত অভিযোগ যে তাদের বিরুদ্ধে ছিল, কিন্তু সেগুলো বলার মতো কেউ ছিল না। তারা অন্যদের দুর্নীতি খুঁজছিল, তারা বিএনপি নেতারা কে কোথায় কি করেছে সেই কাহিনীগুলো তুলে ধরছিল। কারণ ইমিডিয়েট ফার্স্ট সরকার ছিল, যেহেতু ইমিডিয়েট ফার্স্ট সরকার বিএনপি ছিল, তো বিএনপির আসছিল, আওয়ামী লীগেরও কিছু এসেছিল, কিন্তু মূল টার্গেটটা বিএনপির উপরেই গিয়েছিল। তো সেই সময় কথা বলা দরকার ছিল। কথা যখন বলেছি তখন তাদের চক্ষুশূল হয়েছি, কিন্তু আমাকে যে কারণটাতে গ্রেপ্তার করেছিল, তারা গ্রেপ্তার বলবো না, আটক করেছিল, কারণ ওই দিনই ছেড়ে দিয়েছিল। সেটা ছিল তার কয়েকদিন আগে বঙ্গবন্ধুকে নিয়ে আমি একটা 15ই আগস্ট ছিল, 15ই আগস্টে বঙ্গবন্ধুকে নিয়ে একটা বিশেষ স্টোরি করেছিলাম, যেটা বাংলাদেশের সংবাদপত্র মিডিয়ার জন্য একটা উল্লেখযোগ্য জিনিস ছিল। এই জন্যই যে বঙ্গবন্ধুর যে হত্যার যে ফুটেজটা, সেটা কিন্তু প্রচারিত হয়নি। 32 বছর পরে এসে ওই ফুটেজ দিয়ে আমি বৈশাখীতে একটা নিউজ করেছিলাম, তখন আমি ওখানে হেড অফ নিউজে জব করি। এটা অনেকের গায়ে লেগেছিল, তখন আমাকে ডিজিএফআইতে ডাকা হয়েছিল, গিয়েছিলাম, কথা বলেছিলাম কিভাবে সংগ্রহ করা হলো, কিভাবে, মানে তারা জানতে চেয়েছে, মূলত খারাপ ব্যবহার করেছে তা না, কিন্তু কারো না কারো টার্গেটে ছিলাম। সেজন্যই তার কয়দিন পরে আমাকে ধানমন্ডি 27 থেকে তুলে নেওয়া হলো এবং প্রচণ্ডভাবে প্রহার করা হলো। আমার পা দুটো ভেঙে যাওয়ার অবস্থা হয়েছিল, কিন্তু এবং আমাকে থানায় নেওয়া হলো। থানায় আমাকে
যে অফিসাররা আছে যারা, তারা আবার সম্মান দেখাচ্ছিল, মানে ওরা জানে যে আমি কে। ওসি সাহেব বললেন যে আমার রুমে থাকেন, আপনি আমার রুমে বসেন। ঘুরে এসে যে অফিসার আমাকে ধরেছিল সেনাবাহিনীর, সে আবার তাকে অপমান করলো যে তাকে কেন ওই হাজতে রাখা হয়নি। তারপর তারা বাধ্য হয়ে হাজতে রেখেছিল। এই কাহিনী আর কি। পরবর্তীতে ওরা আবার মাপ চেয়েছে। সিনা ইবনে জামাল জামালি তখন তিনি ছিলেন চিফ স্টাফ আর্মি অফিসার। উনি ফোন করেছিলেন আমাকে, উনি বলেছিলেন যে আপনার চিকিৎসা লাগবে কিনা, যদি লাগে আমরা সিএমএসে আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি। আমি বলেছি দেখেন, এই যেই মারামারি হয়েছে এগুলা তো, এই ক্ষত আমার শুকিয়ে যাবে, এটা এমন কিছু না। এটা আমি রাতে চিকিৎসা নিয়েছিও, কিন্তু যেটা হৃদয়ের ক্ষত সেটা তো মিটবে না। সেটা আপনারা আমাকে সিএমএস বলেন আর যেখানে বলেন, সেটা আর পূরণ হবে না। বর্তমান সময়ে যে গ্রেপ্তারকৃত অফিসার আছেন মাসুদ সাহেব, ওনার সাথে আমার একবার দেখা হয়েছিল। একটা জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, উনি তো তখন, উনিও বড় হত্যাকর্তা। এটা কূটনৈতিক পার্টিতে দেখা হয়েছিল। আমি বললাম যে আপনার লোকেরা এটা করা উচিত হয়নি, কারণ আমাকে যখন মারতে এসেছিল, আমার গাড়ি সিজ করে, আমি তখন যে সৈনিক ছিল তারে বললাম যে তোমাদের অফিসার কোথায়। সে আমাকে উল্টো অফিসারই মারছে, সৈনিকরা মারে নাই, অফিসারই লাঠি দিয়ে মারছে। সো এগুলোর পারিবারিক শিক্ষা কতটুকু ছিল, ব্যক্তিগত শিক্ষা কেমন, এগুলো নিয়ে তখন প্রশ্ন আসে। বা ইনস্টিটিউশন তাদেরকে কি শিখিয়েছে, কথা নাই বার্তা নাই। মানুষ অফিসারদের সাথে কথা বলবে, যেহেতু সিপাহীরা মানে অনেক সময় নাও চিনতে পারে, অর্ডার ক্যারি করছে, সে তো কথা শুনবে, সে তো আমার কথাই শুনে নাই, কথা না শুনে এটা করেছে। তো উনি বললো যা হওয়ার হয়ে গেছে, ভুলে যান। উনি আমার ভুলে যাওয়ার কাহিনী শোনাচ্ছে। আমি জানি আমি এটা ভুলবো না। এখন উনি ভুলছেন, তো এখন তো উনি জেলে বোধহয়। তো ইউনুসের যে কাহিনী বলছেন, সে একই কাহিনী আমার উপর আসলো আবার এটাতে। সেটাও দেখেন, একটা অনির্বাচিত সরকার ছিল এবং ইন্টেরিয়াম গভর্নমেন্ট ছিল, কদিন তার মেয়াদ তার ঠিক ছিল না। ওইটা তো 2 বছরের জন্য প্রথমে ডিক্লেয়ার করেছিল। ইউনুস তো সেটা করেই না। ইউনুস তো কতদিন থাকবে নিজেই সিদ্ধান্ত নিতে পারেন, অনন্তকাল দিলে তার জন্য আরও ভালো হয়। এবং লোকজন লাগিয়ে দিয়েছিল তার ছাপোষা লোকজনকে, এই ডাস্টবিন শফিক অ্যান্ড আদার্স, তার যে মিডিয়া টিম ছিল বা আদার্স যে চেলাফেলা ছিল, এগুলো লোক ঠিক করে দিত। কোথাও কোথাও যদি সে যেত, ওইখান থেকে চিৎকার দিবে, আপনাকে আমরা চাই 5 বছরের জন্য, অমুকের জন্য। সাজানো নাটক আর কি এগুলা। তো সে নাটক করে সে কদিন থাকবে তার কোনো ঠিক ছিল না। কিন্তু আমরা একটা কথাই বলে যাচ্ছিলাম, ব্যক্তিগতভাবে আমি একটা কথাই চাচ্ছিলাম যে এইভাবে অনন্তকাল আপনি থাকতে পারেন না, আপনাকে ইলেকশন দিয়ে যেতে হবে। ডে 1 থেকে বলছি, কিন্তু 6 মাস থেকে আমি জোরালো কণ্ঠে বলছি যে, এবং তার সমালোচনা করছিলাম যে দেশ এভাবে চলতে পারে না। আমরা গণ অভ্যুত্থানের সমর্থন দিয়েছিলাম, গণ অভ্যুত্থানের সমর্থন দিয়েছি, সেখানে সন্ত্রাস হয়েছিল, সেই সন্ত্রাসেরও সমালোচনা করেছি, কিন্তু যা হওয়ার হয়ে গেছে। কিন্তু এখন রিকনসিলিয়েশন দরকার, এখন রাষ্ট্রটা কিভাবে সামনে এগিয়ে যাবে সেটা দরকার। কিন্তু আমরা দেখছি যে ইউনুস ক্ষমতা নিয়ে সেটা কিছুই করেনি, বরং দেশকে কিভাবে বিভক্ত করা যায়, প্রতিপক্ষকে কিভাবে হামলা করা যায়, মানুষের বাড়িতে কিভাবে হামলা করা যায়, আগুন দেওয়া যায়, এগুলো তো সব রাষ্ট্রীয় সম্পত্তি। আপনি আওয়ামী লীগের বাড়ি পুড়িয়ে দিচ্ছেন, এটা তো রাষ্ট্রের জিনিস না, এটা তো আমাদের রাষ্ট্রের সম্পত্তি। 32 নম্বর ভাঙা, মুক্তিযোদ্ধাদেরকে হেয় করা, মুক্তিযোদ্ধাদের গলায় জুতা পরানো, তারপরে মুক্তিযুদ্ধের শিক্ষকদের গলায় জুতা পরানো, এবং মুক্তিযুদ্ধের যত স্মৃতি ছিল, স্কাল্পচার ছিল, সবগুলো ধ্বংস করা। একটা অন্ধকার যুগ মনে হচ্ছে শুরু হয়ে গেছে ইউনুসের, সেটা শুরু করে দিয়েছিল। সেটা তো মেনে নেব না। আমরা তো একটা নির্বাচিত সরকারের হাতে আপনি ক্ষমতা দিয়ে যান, আপনি সংস্কারের কাহিনী বলে আপনি যা করছিলেন সেগুলো পছন্দ হচ্ছিল না, সেগুলো যখন সমালোচনা করেছি তখন সে আমাকে তুলে নিয়ে গেছে তার বাহিনী। আপনাকে কি কেউ সতর্ক করেছিল এর আগে? আমাকে সতর্ক সরকারি তরফ থেকে করা হয় নাই, গোয়েন্দার তরফ থেকে করা হয়েছিল একটু, যে আপনি একটু আপাতত একটু বন্ধ রাখেন, এরকম একটা বার্তা আমার কাছে এসেছিল। আর বন্ধ রাখবো কেন, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আমি তো কার পরামর্শ শোনার কথা না। আপনি আমার সাংবাদিক হিসাবে, আমার নাগরিক হিসাবে তো বলার কথা আমি বলবোই। সেটা ইউনুসের বিরুদ্ধে হোক, সেটা শেখ হাসিনার বিরুদ্ধে হোক, সেটা তারেক জিয়ার বিরুদ্ধে হোক, সেটা তো সরকারে কি আছে সেটা তো দেখার বিষয় না। জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তো কথা বলতে হবে, তাই না? আর কথাই যদি না বলি, তাহলে সাংবাদিকতা পড়লাম কেন? সাংবাদিকতা পড়ছি তো সাংবাদিকতা করার জন্যই।
সাংবাদিকতা কথা বলার স্বাধীনতার জন্য। সাংবাদিকতা পড়ছি, সাংবাদিকতা পড়িয়েছি, সাংবাদিকতা করাই। তো এত কিছুর পরেও কেন আমাকে ঘরে বসে থাকতে হবে কেন? আমি কেন চোখ বন্ধ করে থাকবো? ইউনূস তার লোকদের দিয়ে তুলে নিয়ে গেল, তুলে নিয়ে তো ওইখানে নেওয়ার পর তো কোনো মামলা নাই। তারপরে ওদের একটা টোকাই সংগঠন আছে, জুলাই রেভলিউশনারি কি জানি একটা, যেটার কোনো ভুইফোট সংগঠন যেগুলোকে বলে, যার কোনো অস্তিত্ব নাই, কে কি কোথায় আছে, সেখানকার এক টোকাইকে দিয়ে মামলা করালো। ওই টোকাইটা আমি গ্রেপ্তার হওয়ার 2-3 দিন আগে আমার সাথে দেখা হয়েছে এবং তারা দুইজন আরেকজন ছিল। এই টোকাই আমার ছবিও তুলে দিয়েছে। সেই টোকাইরই হচ্ছে এই টোকাইগুলোর আমার ফেসবুক আরেকটা সমস্যা, এগুলারে আমি ব্লক করি কেন, ফ্রেন্ড করি না কেন, এগুলো ওদের মানে আহাজারি আক্ষেপ। ভাই আমি ফ্রেন্ড ওই লোককে করবো যার সাথে আমার সম্পর্ক আছে। আমি ব্লক তোমাকেই দেবো যে তুমি যদি অসভ্য ভাষায় কথা বলো। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তো আমার জন্যই, তোমার জন্য তো না। এটা আমার পেজ। আমি সাংবাদিকতায় কি করি না করি সেগুলো নিয়ে তুমি কথা বলো। সোশ্যাল মিডিয়ায় তো আমার ব্যক্তিগত এই মুহূর্তে আমি একটা কফি শপে খাচ্ছি, একটা গান দিয়েছি, এটা আমার আনন্দ, তোমার কি আসে যায়? আবার এটা নিয়েও কথা হয় যে সাংবাদিক সাহেব উনি কফি খাচ্ছেন, উনি আবার গান দিয়েছি, আমার খুশি। মানে আলটিমেটলি আসলে হাদি হত্যাকাণ্ডটাকে একটা উপলক্ষ করা হয়েছিল শুধু আপনাকে। হাদি হত্যাকাণ্ডর সাথে না মানে ওরা মিস করেছিল। হ্যাঁ, ওরা ওই সময়টা ওরা একটা মোক্ষম সময় পেয়েছিল। আমি সেটাই বলছি। হ্যাঁ, মোক্ষম সময় পেয়েছিল যে তাহলে ওর তো কিছু তো করা যাচ্ছে না, তাহলে কি করব? তাহলে হাদি হত্যার দিন উনি নিহারি খাচ্ছে কেন? এটা নিহারি খাচ্ছে, উনি আনন্দ করছে হাদি হত্যায়। হাদি হত্যা নাকি ওরে গুলি করছিল ওই দিন, গুলি করছিল। অথচ আমি খাওয়ার ভিডিও আমি প্রতি রাতেই দিই। আমি প্রায় দিই, যারা আমাকে ফলো করে তারা সবাই জানে। তাহলে হাদি যেদিন গুলিবদ্ধ হলো সেদিন সবাই কি খাওয়া দাওয়া বন্ধ করে বসেছিল? সেদিন কি বিরিয়ানি বিক্রি হয় নাই ঢাকা শহরে? সেদিন কি নেহারি বিক্রি হয় নাই? সেদিন কি কেউ খায় নাই? কিন্তু যারা এগুলো দেখাচ্ছে, হাদি প্রেম দেখাচ্ছে, যে তারা কি কিছু খায় নাই? এটা তো খায়, ওরাও খাইছে। ওই যে আপনি যেটা বললেন, একটা ইস্যু তৈরি করতে হবে আপনাকে করার জন্য। আপনাকে তো কোনো কিছু তো পায় না। আপনি ইউনূসের সমালোচনা করেন কেন? সেটা হচ্ছে ইউনূস তোর বাবা লাগে, আমার তো বাবা লাগে না। ইউনূসকে আমি শাসক হিসাবে দেখছি, ইউনূসকে আমি ব্যক্তি হিসাবে দেখছি। তুই দেখছিস তোর বাপ, তোরা চাচা, তোরা অমুক কি তমুক, ওইভাবে দেখ গিয়া তুই নিয়োগকর্তা নাকি। আচ্ছা, একটা জিনিস আনিস ভাই আপনি ঠিকই বলেছেন যে আপনার শুরুর দিকে সমর্থন দিয়েছেন, কিন্তু আস্তে আস্তে আপনার বলা শুরু করেছিলেন যে নির্বাচনটা কবে হবে, নির্বাচিত প্রতিনিধির কাছে, কারণ রাষ্ট্র ব্যবস্থাটা ভালো হচ্ছিল না। আমরা ডে বাই ডে দেখতেছিলাম যে নানা রকম সমস্যা বাড়ছিল, বিশেষ করে সামাজিক আর্থসামাজিক নিরাপত্তা ভেঙে পড়ছিল আমাদের সোসাইটিতে। আমি ওই সময় দেখেছি মানুষ তো আসলে কথা বলার জন্য আন্দোলন করেছিল, বাক স্বাধীনতা চেয়েছিল। 17 বছর তো আসলে এক ধরনের শাসন আমরা দেখে এসেছি। এরপরে তো আসলে মানুষের অনেকে, আপনারা যারা আরও মুক্তমনা মানুষ যারা ছিলেন, তারা তো ভেবেছিলেন যে কথা বলা যাবে, এখন নিজের মতামতটা প্রকাশ করা যাবে। আপনি মাসুদ কামাল, আপনারা সমসাময়িক যারা, আপনারা তখন কথা বলা শুরু করেছেন আমি দেখেছি। কিন্তু আপনার কি মনে হয় মাসুদ কামালকে কিন্তু তারা কেউ ধরলো না, আপনাকে টার্গেট করলো, এর পিছনে কি অতি উৎসাহী কেউ ছিল? না, মাসুদ ভাইকেও টার্গেট করেছে। আমি, আব্দুল তুষার, মাসুদ ভাই, 3 জনকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এটা ইউনূসের কাছে গিয়ে তার চেলারা গিয়ে ওখানে দাবি জানিয়ে এসেছিল এবং এনসিপি থেকে দাবি জানিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সো আমাকে অ্যাভেলেবেল পেয়েছে, আমাকে ধরেছে। মাসুদ ভাই এবং তুষার ভাই তারাও খুব সতর্কতায় ছিল, হয়তো তাদেরকে পরবর্তীতে টার্গেট করতো। আমারটা হজম হয় নাই মনে হয়, এই জন্য ওদেরটা ধরে নাই তখন। 111ও তো মানে ফখরুদ্দিন সাহেবের সরকার ছিল, কিন্তু পেছনে সেনাবাহিনীর একটা ব্যাকিং ছিল, সেনাবাহিনী পৃষ্ঠপোষকতায় সরকারটা ছিল। আমরা এই সরকারের বিষয়ে আমরা দেখেছি যে সেনাপ্রধান, বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলছেন যে আমরা নিঃশর্তে এই সরকারকে সমর্থন দিয়েছি এবং 18 মাসে নির্বাচন করার স্বার্থে। আপনার যে গ্রেপ্তারটা হলো বা হলো, সেনাবাহিনীর তাদের কি কোনো বক্তব্য আপনি কখনো বা পরবর্তীতে কি বের হওয়ার পর মানে বলেছিলেন যে আমাকে? না, আমার তাদের সাথে কোনো যোগাযোগ হয়নি। আমি জানি না তারা এখানে ইনভলভ ছিল কিনা, বা রাষ্ট্রযন্ত্র যেভাবে চলছে সেখানে তো তাদের ইনভলভমেন্ট সব জায়গায় আছে, বাট আমি পার্সোনালি জানি না যে তারা করেছে না কিনা। আমাকে যে কিছু গোয়েন্দা তথ্য দিয়েছিল, যারা আমাকে গ্রেপ্তার করেছিল তারা
বলছে আপনার ব্যাপারে খুব করছিল, এই কিছু টোকাই আপনার ব্যাপারে খুব উৎপাত করছিল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে চাপ দিচ্ছিল। এখন পেছনে অন্য কারা ছিল কিনা সেটা আমি কেউ জানি না। ছিল কিনা না আমরা আর এটাই যে বলছিলাম। থাকুক সেটা তো ইউনূসের নির্দেশ ছাড়া হয় নাই, নির্দেশ ছাড়া হয়নি। ইউনূসের ইচ্ছা ছাড়া হয় নাই। একটা জিনিস বলছিল নুরুল কবির ভাই, আমি যেটুকু শুনেছিলাম যে যেদিন সম্পাদকটা গেলেন প্রথম দিন প্রফেসর ইউনূস সাহেবের সাথে একটা দেখা করতে, সেখানে নাকি কথা উঠছে এরকম যে এটা তো একটা চিটাং ক্লাবের মতো হয়েছে আপনার ক্যাবিনেটটা। তা আমরা শুনছি যে উনি চিটাংয়ের লোকজন, আঞ্চলিকতা প্রীতি ওনার ছিল, চিটাংয়ের লোকজনের প্রতি ওনার বিশেষ বরাদ্দ বা চিটাং থেকে বেশি লোক নেয়া তার প্রশাসনে। তা আপনি তো চিটাংয়ের লোক, তা আপনার প্রতি কি কখনো তিনি কি এই আঞ্চলিকতার কথাটা জানতেন নাকি না আসলে তাকে ভুল বোঝানো হয়েছে? আমি জানি না এই চিটংয়ের জিনিস তার ওখানে কাজ করেছে কিনা। চিটংয়ের লোক তো ওইখানে অনেকে ছিল তাদের। ভাই আপনি চিটংয়ের লোক না ঢাকার লোক, আমি ব্যক্তিগতভাবে চিটংয়ের লোক, এটা আমি রিপ্রেজেন্ট করি না, আমি বাংলাদেশের। আমি কেন চিটং ওনার মধ্যে আঞ্চলিকতাটা আছে, ওনার মধ্যে ছিল। উনি ওনাকে এটা সেল করার জন্য উনি করেছেন হয়তো। উনি যে সমস্ত চিটংয়ের লোকগুলো দিয়েছেন তাতে কি যোগ্য লোক কি বাংলাদেশে ছিল না? অবশ্যই ছিল, ছিল তো। ওনার আমি যেটুকু খেয়াল করেছি উনি যাদের যাদের চেনেন তাদেরকে আনতে চেয়েছিলেন। ওই যে বিদেশ থেকে যে সমস্ত মাল উনি ধরে এনেছিলেন, ওরা কে? ওদের কেউ চিনে? ওরা কোথায় এখন? ওরা কোন যোগ্যতায় ছিল? সো ওনার সাথে কোনো না কোনোভাবে ফুড ফার্মার্স খাটছে। ওনার ইউনুস সেন্টারের সাথে যোগাযোগ ছিল। ইউনুস সেন্টারের চাকর বাকর যে যেখানে ছিল তাদেরকে দিয়ে দিয়েছে। আরেকটা চাকর এখন ওয়াশিংটনে আছে এখনও, ওই যে গোলাম মর্তুজা, ইউনুস সেন্টারে ফুড ফার্মার্স খাটতো, তাকেও পাঠিয়ে দিয়েছে ওয়াশিংটনের প্রেস মিনিস্টার হিসাবে। সো উনি তার সাথে এই যে শফিকুল, যেটা ডাস্টবিন শফিকের কথা বলতেছি, সে ইউনুস সেন্টারের সাথে যোগাযোগ করতো। তো তার সাথে যাদের যাদের যোগাযোগ ছিল তাদেরকে পুনর্বাসন কেন্দ্র বানাইছে। এটা তো সরকার চলে না। এটা তো সরকার কিভাবে যোগ্য লোকটা কোথায় দেব, কিভাবে এই কাজটা করবে সেটা না। তার সাথে যাদের যাদের যোগাযোগ ছিল তাদের, আলী রিয়াজ একজন এর মধ্যে, ওনাকেও নিয়ে হায়ার করে নিয়ে এসছেন। আরও যাদের যাদের সে বলতে গেলে তো এত বড় লিস্ট হবে, অপদার্থের তালিকা তো এত বড়, দুনিয়ার গুলো অপদার্থ উনি সংযোগ করেছেন, এখানে এনেছেন এবং একটা অশ্বডিম্ব প্রসব করে এখান দিয়ে গেছেন। এখন বর্তমান সরকারের যে দায়িত্ব দিয়ে গেছেন তাদের নাবিশ্বাস উঠে যাচ্ছে রাষ্ট্র চালাইতে। আর বারবার বলতে হচ্ছে যে শেখ হাসিনা করে দিয়ে গেছে, শেখ হাসিনা ক্ষতি করেছে। তথ্য উপাত্ত তো বলে না। তথ্য উপাত্ত তো বলে যে শেখ হাসিনা যে জায়গা রেখে গিয়েছিল তার থেকে ডাস্টবিন বানিয়ে দিয়ে গেছে, এটাকে একটা নর্দমায় ফেলে দিয়ে গেছে রাষ্ট্রটাকে। শেখ হাসিনা তো ওই জায়গায় করে না। শেখ হাসিনার গুণগান গাওয়ার তো কারো দরকার হচ্ছে না, কিন্তু রাষ্ট্র কেমন চলেছে সেটা তো দেখবে মানুষ। শেখ হাসিনা নাই, কিন্তু আপনাকে তো দায়িত্ব দিয়েছি, আপনি এখন কি করেছেন? আপনি ভালো চালান নাই, আপনি দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন। এখন যাদেরকে দায়িত্ব দিচ্ছে তাদের হিমশিম খেতে হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, অর্থনীতি ঠিক নাই, বিদ্যুতের ঠিক নাই সব কিছু। এবং স্বাস্থ্য খাত জাহান্নাম বানিয়ে গেছে। 600-র উপরে মানুষ মৃত্যুবরণ, এই যে শিশু মারা গিয়েছে হামের উপসর্গ নিয়ে। যেমন আনিস আলমগীর, আপনি দেখেছেন আমাদের গত শনিবারে, মানে আমি যদি বলি 6 জুন নারায়ণগঞ্জে একটি এনসিপি জাতীয় নাগরিক পার্টির একটি সমাবেশ ছিল। সেই সমাবেশে নাসিরুদ্দিন পাটোয়ারি বক্তৃতা যাওয়ার কথা, এবং আমরা দেখে খবর মাধ্যম, গণমাধ্যম, সমাজ মাধ্যম সব জায়গায় আমরা পেলাম যে সমাজ পাতায় লেখা হচ্ছে যে এটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছিল এবং এটি প্যান্ডেল করা হয়েছিল, কিন্তু জনসভার ঠিক আগ মুহূর্তে প্যান্ডেলটি ভেঙে দেয়া হয়। জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি বলছিলেন তার বক্তব্যে, পরবর্তীতে আবার সভাটি অনুষ্ঠিত হয়েছে ছোট আকারে, যে এটি তিনি সরাসরি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে দোষারোপ করেছেন। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির যিনি মুখ্য প্রচারক বা দায়িত্বে আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি বলেছেন আমরা এখন এই বর্তমান সরকারের আমলে যতগুলো মব হচ্ছে তার মধ্যে সরকারি দলের লোকজনকে দেখছি, অথচ সালাউদ্দিন সাহেব বলেছিলেন মব এদেশ থেকে চিরতরে চলে গেছে। এটা কি দোষারোপের রাজনীতি, নাকি মবটা আসলে আমাদের জন্য মানে এখন আস্তে আস্তে আগে ছিল সাধারণ মানুষের বা আওয়ামী লীগের উপরে শুধু একটা ভীতি ছিল, এখন কি এটা সর্বত্রই ছড়িয়ে যাচ্ছে কিনা? মব আগে এনসিপি করতো, জামাত এনসিপি মিলিয়ে করছে, বিএনপি মিলিয়ে করছে, 3 দলে করছে। কে করছে তখন? যেখানে যে পকেটে যার সুবিধা ছিল সে করেছে। কিন্তু বিষয়টা ছিল তখন হয় না, কোনো মানে এটা কোনো বিচারের আওতায় ছিল না, যা খুশি তা করা যেত।
ওরা তো মাপ করে না, ওরা তো আপনার এনসিপি নিজেরাই তো বলতেছে আমরা যখন ইচ্ছা তখন মন্ত্রীর রুমে চলে যেতে পারতাম, আমরা যখন ইচ্ছা তখন উপদেষ্টার সাথে দেখা করতাম। যমুনায় চলে যেতে পারতো। তো এগুলো কি, এগুলো তো মব, এগুলো কি মব না? এগুলো তোমার তো এগুলো ইয়ে নাই, তোমার যা ইচ্ছা তা করার সংস্কৃতি তো মব। তুমি সংঘবদ্ধভাবে কিছু করবা, যাবা, এতে দাবি আদায় করবা, এগুলো তো মব। তো ওই সময় সুযোগগুলো তারা ছিল, এখন তাদের নাই, এই জন্য তাদের হতাশা হচ্ছে, অন্য কিছু না। তবে রাজনীতি দলগুলোর জনসভা করার অধিকার তো অবশ্যই আছে। এখানে নাসিরুদ্দিন পাটোয়ারিকে যদি গণসভা করতে না দেয়, আমি সেটা সমর্থন করি না। যে সেখানে উনি যদি অন্যায় কিছু করে থাকে সেটা পরবর্তীতে দেখেন আপনি, কিন্তু তার জনসভা করার অধিকার থাকবে না কেন? তো এরা বারবার বঞ্চিত হলে তখন এটাও বুঝছে আওয়ামী লীগ যে আজকে 2 বছর থেকে মানে নিঃশেষ হয়ে আছে, কোথাও দাঁড়াতে পারছে না, দাঁড়ালে ধরতেছে, পিটাচ্ছে। নোয়াখালীতে কিছু শিশুকে গ্রেপ্তার করেছে। তো এই যে সংস্কৃতিগুলা, এরাই তো এগুলা চায়। এরা ওর জন্য এটা ঠিক আছে, আমার জন্য ঠিক নাই, এই জায়গা থেকে বের হতে হবে। আপনি যদি আইন যদি সবার জন্য সমান হয় তাহলে ঠিক আছে। এখন বলবে যে ওরা তো নিষিদ্ধ দল, ওরা তো ওদের তো আইনগত বিষয়, সেটা একটা যুক্তি আছে বটে। তো নিষিদ্ধ কেন করে রাখবেন? রাজনীতি করার অধিকার কেন থাকবে না? আপনি নিষিদ্ধ করেন ওই লোকদের যারা অপকর্ম করেছে, তাদেরকে জেলে দেন, তাদেরকে সাজা দেন। দল তো নিষিদ্ধ করতে পারে না, দলের কি সাজা? দল কেন নিষিদ্ধ করবে? এটা যদি দল যদি নিষিদ্ধ করতে হয় সেটা আন্তর্জাতিকভাবে করতে হবে, আইনগতভাবে করতে হবে। আপনি কোন বিচারে করেছেন? আপনি একটা নির্বাহী আদেশ দিয়ে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেবেন? আপনি তাদের বিচার করেন যে নাজির পার্টি যেমন নিষিদ্ধ হয়েছিল। বিএনপি তো আবার এটাকে সন্ত্রাস দমন অধ্যাদেশের আওতায় নিয়ে এসে এটাকে আইন প্রণয়ন করি, তো ফাইনালি তাদের সমস্ত কার্যক্রম ওটাই বলতেছি, একটি অধ্যাদেশ করে গেছে, সেগুলোই তো এরা কার্যকর করেছে। এখন এটার জন্য আওয়ামী লীগ যারা আছে তারাই জানে তারা কিভাবে এটার রিভেঞ্জ নেবে। বাট নাগরিক হিসেবে আমরা বলতে পারি যে এগুলোই সমাজের মধ্যে এক ধরনের বিভক্তি সৃষ্টি করে। আপনি যখন প্রতিবন্ধকতা তৈরি করবেন, আপনি যখন অবদমন সংস্কৃতিতে যাবেন, তখন এটা আউটবাস্ট অন্য দিক দিয়ে যাবে। এদিক দিয়ে আপনি দেখছেন না, অন্য দিক দিয়ে যাবে। তো তখন কি হয়? রাষ্ট্রের মধ্যে শৃঙ্খলা থাকছে না। কিন্তু আমাদের এই মুহূর্তে ইউনূস পরবর্তী শাসনে এসে আমাদের এই মুহূর্তে কি দরকার? আমাদের একটা স্থিতিশীল সরকার দরকার। সব মহল থেকে আমাদের সরকারকে সহযোগিতা দরকার। কারণ রাষ্ট্র এভাবে চলতে পারে না। রাষ্ট্র আওয়ামী লীগ, বিএনপি কিংবা অমুকের তমুকের না, রাষ্ট্র আমাদের সবার। এটাকে আমরা এগিয়ে নিতে হবে, এবং এই এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা যেগুলো আছে সেগুলো সম্মিলিতভাবে চিন্তা করতে হবে। তাহলে একটা একদলীয় সরকার দিয়ে তো দেশ চলে না। এটা ইউনূসও প্রমাণ করে দিতে পারে নাই, শেখ হাসিনা নিজে যেটা চালিয়েছেন সেটাও প্রমাণ হয় নাই। কারণ অবদমন ঠিক না। আপনি এই অবদমনের সংস্কৃতি থেকে বের হয়ে কিভাবে সম্মিলিতভাবে একটা ইনক্লুসিভ সোসাইটি আমরা তৈরি করতে পারি, আমাদের সেদিকে নজর দেওয়া দরকার। কারণ ইনক্লুসিভ সোসাইটি যদি আমরা তৈরি করতে না পারি, আপনি কথা বলতে পারবেন, আমি কথা বলতে পারবো না। আপনি বাইরে হাওয়া খাবেন, আমি জেলে থাকবো, এবং আপনি ঘুরে বেড়াবেন, আমি বাড়িতে যেতে পারবো না, আমার বাড়িতে আমার জন্য নিষিদ্ধ। এটা যে অনন্তকাল চলে না, এবং এটা যদি চলতে থাকে তাহলে দেশ চলে না। তো দেশ না চললে তাহলে কি হবে? সম্মিলিতভাবে আমরা সবাই সাফারার হব। দেশটা এগিয়ে না গেলে তো শুধুমাত্র আওয়ামী লীগের লোকজন সাফার করছে না, তাই না? সেটা তো অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, অবক্ষয় তো আপনার সব জায়গায়। আজকে নারীরা অনেক জায়গায় বলে যে এর থেকে খারাপ সময় আমরা দেখি নাই, আগে ভালো ছিলাম, এবং নারীদের নিরাপত্তা নাই। নানা দিক থেকে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াগুলো সয়লাভ অনেক সাউন্ড বাইট দিচ্ছে। তো কেন দিচ্ছে? নারীর নিরাপত্তা নাই কেন? কারণ তাহলে সোসাইটির আপনি মনে করতেছেন শুধু এইটা করলে সেটা হয়ে যাবে। আমি তো বললাম যে আউটবাস্ট কোন দিক দিয়ে হবে আপনি জানেন না। আপনি জয় বাংলা না, ঠিকই বলেছেন যে এত কিছু যখন আমরা আইন করলাম, অধ্যাদেশ করলাম, কিন্তু এখন ধরেন হঠাৎ করে রাস্তায় ঝটিকা মিছিল আমরা দেখছি। আমরা দেশের চিরাঙে জিসি মোড়ে সেদিন একটা বড় মিছিলের খবর আমরা ফেসবুকে দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় হচ্ছে, মানুষ ব্যানার পোস্টার দিয়ে যাচ্ছে। হয় কি, একটা তো আতঙ্ক কাজ করে মানুষের মধ্যে যে এইটা একটা নিশ্চয়ই এটা সরকার কিভাবে ডিল করবে। কিন্তু একই সাথে কিছু প্রশ্ন এখন উঠছে আনিস ভাই, যেমন একটা গুঞ্জন আছে, আপনি যেহেতু রাজনৈতিক বিশ্লেষণ করেন এই জন্য একটু জিজ্ঞেস করছি, আপনার মানে মতাদর্শনটা কি বা আপনার দর্শনটা কি এখানে? সাবের হোসেন চৌধুরীর জামিনটা যেমন খুবই হয়েছিল, খুবই অস্বাভাবিকভাবে সাবের হোসেন চৌধুরী, আমি বলছি না জামিন হওয়া ঠিক হয়নি, অবশ্যই তিনি সজ্জন মানুষ হিসেবে দ্রুততার সঙ্গে, হ্যাঁ অতি দ্রুততার সাথে হলো যে জামিনটা।
আবার আওয়ামী লীগের ওই সময়ের অনেক নেতা মন্ত্রী এমপি বা আমাদের গণমাধ্যম কর্মী তারা বছরের পর বছর, মাসের পর মাস, বছর এখন জেলে আছে, বিনা বিচারে তাদের বিভিন্ন অভিযোগে আটকে রাখা আছে। আবার আইবি রহমানের যখন জামিনটা হয়ে গেল, শিরিন শারমিন স্পিকার হঠাৎ করে তিনি কোথা থেকে এতদিন পরে আসলেন এবং একদিন পরেই তার জামিন হয়ে গেল, তিনি মুক্তি পেয়ে গেলেন। কেউ কেউ বলছে এটা রিফর্ম আওয়ামী লীগ একটা হতে পারে, এটারই একটা মানে এটা একটা শুরু হয়েছে এবং সেইটাও কতগুলো খুব ফ্রেম ধরে খুব মাপা। আপনার কাছে কী মনে হয় যে দেশে তো কিছু আওয়ামী লীগের একটা অন্ধ সমর্থক রয়ে গেছে, যাদের কাছে শেখ হাসিনা থেকে শুরু করে তাদের কথা বলছি, তাদের কাছে মানে তারা দেবদূত, তাদের অন্যায় ন্যায় তারা কিছু বোঝে না, এ কারণে তো তাদের মানে যায়, সাহস করে দাঁড়িয়ে যায়। কিন্তু আলটিমেটলি কি আসলে বিএনপিকে বলা, প্রশ্ন একটু বড় করে ফেললাম একবারে যদি বলেন যে বিএনপিকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান তাকে বিএনপি এটা বিশ্বাস করেন এবং আমরাও এটা জানি। তার ছেলে এখন প্রধানমন্ত্রী, এখন এটা কি তার জন্য খুব একটা চ্যালেঞ্জ হয়ে গেল কিনা প্রধানমন্ত্রীর জন্য, যে এইটা আসলে কিভাবে এই ভারসাম্য রক্ষা করবেন? আপনি যদি বলতে চান যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি প্রত্যাহার না হয়, তাহলে তো আইভি রহমান বলেন কিংবা শিরিন শারমিন বলেন বা অন্য কেউ, সাবের হোসেন চৌধুরী বা যাদেরকে আপনি একটা ক্লিন ইমেজের আওয়ামী লীগে দেখছেন, তারা কেউ তো রাজনীতিতে নামতে পারবে না যখন নিষেধাজ্ঞা না যাবে। ইভেন আপনি দেখেন যে তারা একটা সার্ভিলেন্স আছে, কিন্তু তারা কিন্তু নিজের ইচ্ছায় যেখানে সেখানে যাচ্ছেন না। বাসার সামনে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, ক্যামেরা লাগানো আছে। তার মানে হচ্ছে যে আপনাকে মুক্তি দিয়েছি, কিন্তু আপনার রাজনীতি করার অধিকার নেই, নিয়ন্ত্রিত জীবনযাপন এবং রাজনীতি করার অধিকার নাই। তো রাজনীতি করার অধিকার যখন হবে, এটা নির্ভর করছে যে আপনি বলছেন জিওপলিটিক্সের একটা বিষয়, অভ্যন্তরীণভাবে সরকার কতটা চাপে পড়বে তার উপরে বিষয়, এবং সরকারের দূরদর্শিতা, রাষ্ট্রটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, গণতন্ত্রকে কীভাবে সুসংহত করবে, সেই সব চিন্তায় তারা যদি আওয়ামী লীগকে ছাড় দিতে পারে। কিন্তু সেই জায়গায় আওয়ামী লীগেরও তো ছাড় দিতে হবে। আওয়ামী লীগ যদি তার দুর্নীতিপরায়ণ নেতৃত্ব দিয়ে এবং তার কর্তৃত্ববাদী নেতৃত্ব দিয়ে আবার ক্ষমতা আসতে চায়, সেটাও তো মানুষ সহজে নেবে না। কিন্তু মানুষ নিক আর না নিক, বিএনপি কেন করবে? বিএনপির সাথে 17 বছর যা করেছে আওয়ামী লীগ, সেটা তো কোনো একটা উদার গণতান্ত্রিক মনে রাজনৈতিক দলের সাথে বা আরেকটা উদার গণতান্ত্রিক মনে রাজনীতি আচরণটা হয় না। বিএনপি তো এখনো, আপনি 2-4 জনের কথা বলছেন যেগুলা, যাদের ক্লিন ইমেজে 2-4 জন মুক্তি পেয়েছে, এটা ভালো জিনিস। কিন্তু এছাড়াও তো অনেক লোক এখনো জেলে ভর্তি হয়ে আছে যাদের কোনো অপরাধ নাই। আপনি রাজনীতি করেছি, এটা তো অপরাধ হতে পারে না। আমার ক্রাইমটা কি? আমি একটা দলের সমর্থক, কেউ যদি হয় এটা তো অপরাধ পারে না, এটা তো হতে পারে না। আপনি দলের যারা যারা নেতৃত্বে ছিল তাদের যদি অপরাধ থাকে সেটা বিচার করেন। আপনি চুনোপুটিদেরকে ধরে ধরে জেলে রাখবেন, এটা না। বিএনপি আওয়ামী লীগের প্রতি খুব সদয় হয়ে গেছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি না। এখনও আমি বলবো যে ইউনূসের এক্সটেনশন সরকারই চলতেছে এই ক্ষেত্রে, এই নীতিতে, এবং এখনও বিএনপি জামাত একসাথেই আক্রমণ করছে আওয়ামী লীগকে। সো আওয়ামী লীগ যদি ফেরত আসতে হয়, সেটা তাদের যেমন নিজেদের শুদ্ধি দরকার, সেটা যেমন ঠিক, জনসমর্থনটা দরকার, মানুষের জনসমর্থন হয়ে যায়। জনসমর্থন খুব অসুবিধা হবে না। এটা জনসমর্থন যে তাদের নাই তা না, তাদের জনসমর্থন কতটুকু আছে। তোফায়েল আহমেদকে সংসদ ভবনে সামনে জানাজা করতে দিয়ে দেখতো যে কত লোক আসে। জনসমর্থন আপনি কীভাবে বুঝবেন? আপনি জনসমর্থন তো ব্যারোমিটার আছে, তাই না? আপনি তো জনসমর্থন, আপনি তো রাস্তায় মিটিং করতে দিচ্ছেন না, আপনি ভোট করতে দিচ্ছেন না, আমি ইলেকশন করতে দেন নাই। এখন শুনতেছি স্থানীয় সরকার নির্বাচন যেগুলো হবে সেখানেও ইলেকশন করতে দেবেন না। সো আওয়ামী লীগের জনপ্রিয়তা নাই, এটা যারা বলে তারা বোকার স্বর্গে। আমি জনপ্রিয়তা আমি বলছি জনসমর্থন বলছি যেটাতে তাদেরকে তো সেই দলের রাইট পাওয়ার জন্য যদি তারা এসে রাস্তায় সেটা তাদের জানাতে হবে শান্তিপূর্ণভাবে, সেইটাও করার অবস্থায় তো নাই আওয়ামী লীগ। আমি তো বলছি নিষেধাজ্ঞা তুলে দিলে দেখবেন আপনি হয়ে যাবে। মানুষ, বাংলাদেশিদের আমি কীভাবে উদাহরণ দেব? বাংলাদেশি মানুষ হচ্ছে যে এরা সহজে ভুলে যায় সব কিছু। কালকে কোন দল কী করেছিল এগুলো সব ভুলে যাবে। যখন আজকে কি হচ্ছে, আজকে আমার বিদ্যুৎ নাই, আজকে আমি ঘরে বিদ্যুৎ পাচ্ছি না, আজকে আমি ওই সমস্যায় আছি, পানি পাই নাই, আমার এটাই তাৎক্ষণিকভাবে এটাই চিন্তা। আমি কোন সরকার আছে তখন সেটা চিন্তা নাই। বাজারে যাচ্ছি, আমি বাজার কিনতে পারছি না।
সো জনসমর্থন বাংলাদেশে খুব সহজেই আপেক্ষিক মানে একটা মানে- মানে এটার আসলে কোনো ইয়ে নেই, মানে কখন কি হয়ে যাবে এটা আসলে কেউ বলতে পারে এটা না। স্রোতের সঙ্গে চলে। এটা শেখ হাসিনা 5 তারিখে ক্ষমতা হারানোর আগে কি আপনি চিন্তা করছিলেন কেউ চিন্তা করেনি, যে তার সমর্থন নাই, সে বের হয়ে যাবে? কেউই চিন্তা করেনি। কেউ চিন্তা করে নাই। সো আনিস জনসমর্থনটা ভাই, এরকমই। আপনাকে আরেকটু এই বিষয়ে একটা জিনিস খুব আমার জানার ইচ্ছা বা আমি বুঝতে চাই, যেরকম যে কি মনে হয় যে 17 বছরে আওয়ামী লীগের একটা হচ্ছে দুর্নীতি নিঃসন্দেহে মানে 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 চিন্তার অকল্পনীয় দুর্নীতি হয়েছে। না, আমি চিন্তার অকল্পনীয় বলবো না। ইউনূস এর মানে 16-17 মাস 18 মাসে এর থেকে বেশি হয়ে গেছে। না সেটাও হয়েছে, রেকর্ড আমি ভাঙিয়ে বলছি দিয়েছে হয়েছে, 17। কিন্তু আমাদের কাছে যেগুলো দৃশ্যমান, আপনি চিন্তা করেন ঢাকা কক্সবাজার থেকে চিটাং থেকে কক্সবাজার রেল লাইনের প্রকল্প ছিল 800 কোটি টাকার প্রকল্প, সেটা 18,000 কোটি টাকা করা হয়েছে। আমি বলছি যে কতগুলো জায়গা যেগুলো অভাবনীয় মানে পর্যায়ে চলে যায়, সেই জায়গা থেকে উন্নয়ন হয়েছে। আমি নিজে বলছি এই বাংলাদেশে যখন আমি ঘুরেছি দেখেছি, কিন্তু যেই না এই বিষয়ে বলা দরকার না। দুর্নীতি যে তারা করে না সেটা তো না, আমি সেটাই আপনি করছি বলছেন। না, কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে শুধু যে তারা করে গেছে তা না। আমি বলছি দুর্নীতি চলছে, চলবে, চলতে হয়তো থাকবে। মানে যে যত বেশি দিন ক্ষমতায় ছিল সে তত তার ওইটা চোখে পড়ছে। সংখ্যাটা বেশি হয়েছে। এই যে ধারাবাহিকতা, দুর্নীতির ধারাবাহিকতার পরে আওয়ামী লীগের মতো একটা এত ঐতিহ্যবাহী দল আজকে এত চরম বিপর্যয়। কারণ শেখ হাসিনা ধর 5 আগস্টের পরে আল্লাহ না করুক যদি তার হায়াত পথ নাও যদি থাকতো, তাই এই দলটা আসলে কি অস্তিত্ব হতো। আমি ওইটার অর্থে বলছি যে যত ধরনের ঘটনা আমরা শুনি, কিন্তু একটা দলের নেতা কর্মী তারা যারা নেতৃত্ব পর্যায়ে দিচ্ছে 17 বছর একটা ক্ষমতায় ছিল, তারা কেন কোন পর্যায়ে কি অপরাধ করলে মানসিকভাবে কতটুকু তাদের মানে অবস্থান নৈতিকতা কতটুকু হারিয়ে ফেললে যে তারা রাতারাতি শূন্য হয়ে চলে যায়। তারপরে শুধু গুজব বা সোশ্যাল মিডিয়ায় যে রাজনীতিটা করছে, এইটা কি মনে হয় যে এইটা নতুন প্রজন্মের বা যেই ছেলে মেয়েটা সামনে আরও বেড়ে উঠছে তাদের কাছে খুব ভালো, এরা কখনো গ্রহণযোগ্য কোনো ইয়ে পাবে, তাদের সমর্থন পাবে? আমি তো বললাম তো, গ্রহণযোগ্যতাটা নির্ভর করছে ওই সময়ে ওই সিচুয়েশনে কারা ক্ষমতায়, তারা কি করছে এটার উপর নির্ভর করে। আমরা যদি দেখি যে বিএনপি এর থেকেও খারাপ কিছু করছে, তখন দেখবেন যে এই যে মানুষগুলো আপনি রাস্তায় নেমেছিল, বলেছিল যেদিকে তাড়াতে হবে, ওই মানুষগুলো আবার এই রাস্তায় নামবে। এটা নির্ভর করছে যে আপনি কতটা ভালো শাসন দিচ্ছেন। আপনি যদি আওয়ামী লীগ থেকে ভালো শাসন না দেন তাহলে আপনি অজনপ্রিয় হবেন। আর আপনি যদি আওয়ামী লীগ থেকে আরও খারাপ করেন তাহলে আওয়ামী লীগ লোকজন বলবে যে না, আওয়ামী লীগ তো ভালো ছিল। এটাই হচ্ছে বিষয়। এখন আমরা তো ভালোর দিকে চিন্তা করি না, আমরা তাৎক্ষণিকভাবে শুধু ও খারাপ করে গেছে এটা নিয়ে বাজনা বাজালে তো হবে না। আপনি কি করছেন সেটাও দেখতে হবে। মানুষ চায় না, মানুষ এটার জন্য বসে নাই যে শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনার এনে বসাতে হবে। মানুষের এই চিন্তা নাই। মানুষের চিন্তা হচ্ছে যে আপনি পারছেন না তো আমরা আরেকজনকে আনবো, সেটা শেখ হাসিনা হোক আর যেই হোক। এটা হচ্ছে চিন্তা। ইউনূস পারে না, ইউনূস ব্যর্থ, তাই বিকল্প খুঁজছিল। মানুষ নাবিশ্বাস হয়ে যাচ্ছিল। একটা নির্বাচিত সরকার মানুষের দরকার ছিল, কারণ ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সব বন্ধ হয়ে যাচ্ছিল। বিদেশিদের সাথে সম্পর্ক সব কিছু ডিটেরিয়েট করেছে। বাংলাদেশে পাসপোর্টের মর্যাদা আর কিছুই নাই। কিন্তু ইউনূস তো কিছুই করে নাই। শেষ বেলায় তার প্রতিশ্রুতি অনুযায়ী তার প্রভুদের কাছে তার যে বন্ধক ছিল, গদ্দান বন্ধক যেখানে দিয়েছিল, যেটা বিক্রি করে সে নোবেল প্রাইজ পেয়েছে, দুনিয়ায় যত সব পুরস্কার পেয়েছে, কোনো কিছু তো তার বাদ নাই আনার। মার্কিন লবি এবং মার্কিন তাবেদারি করে সে শেষ তাবেদারি দেশের সাথে একটা চুক্তি করে দিয়ে গেছে। সো এত কিছুর পরে মানুষ কি চাইছিল? মানুষ চাইছিল একটা নতুন সরকার আসবে। মানুষ ওকে চাচ্ছিল না। মানুষ নতুন সরকার চায়, নতুন একটা, সে যে হোক, সে জামাতের হোক আর বিএনপির হোক, যেটাই হোক, মানুষ নতুন একটা সরকার চেয়েছিল। আনিস ভাই, আপনি যে প্রফেসর ইউনূস সাহেবের নোবেল প্রাপ্তিটা বললেন, একটা কন্ট্রোভার্সি আছে, সেরকম হচ্ছে যে আসলে কি এটা প্রফেসর ইউনূস সাহেব পেয়েছে না গ্রামীণ ব্যাংক পেয়েছিল? এটা যৌথভাবে পেয়েছে। হ্যাঁ, যৌথভাবে পেয়েছে উনি। এবং একটা মহিলা কিন্তু ছিল। হ্যাঁ, ওটা উনি গ্রামীণ ব্যাংকের প্রতিনিধিত্ব করেছেন, ইউনূস তার নিজের প্রতিনিধিত্ব করেছেন। এই দুইজন প্রতিনিধিত্ব, এবং 5 কোটি টাকা করে 10 কোটি টাকা ছিল। আমরা সেই মহিলার নাম ভুলে গেলাম। আমরা শুধু নোবেল লরিট বলতে বাংলাদেশে প্রফেসর ইউনূসকে আমরা বুঝি। কারণ বিশ্ব বাটপার ইউনূস তো তাকে সামনে আনতে দেন নাই, কারণ সে তো চেয়েছে যে নিজেই করছে, নিজেকেই রাখবে। গ্রামীণ ব্যাংককে যে পুরস্কার দেওয়া হয়েছে, যাই হোক, এগুলো বলে লাভ নাই। এগুলো দুইটাই একই জিনিস। এগুলা হিলারির
সাথে খাতির, ইন্টারন্যাশনাল লবি, আমেরিকান স্বার্থ সব কিছুর জন্য তাকে দেওয়া হয়েছে, সে পেয়েছে। এটা গ্রামীণ ওই মহিলাকে হাইলাইট করা, তাকে হাইলাইট করা কিছু না। আনিস আলমগীর ভাই, আপনি অতি সম্প্রতি আমাদের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেবের বক্তব্য নিশ্চয়ই শুনেছেন। যমুনা টেলিভিশন এবং ঠিকানা একটা অনলাইনে তিনি ইন্টারভিউ দিয়েছেন, এবং ব্রিগেডিয়ার সাকওয়াত সাহেবের ইন্টারভিউ আপনি শুনে থাকার কথা, ফরিদা আক্তারের একটা ইন্টারভিউ শুনেছে। মজার বিষয়, এই 17-18 মাস যারা ক্ষমতায় থাকলেন, একসাথে তারা চললেন সকল সিদ্ধান্তে, তখন কেউ কিছু বললেন না। এখন আমি দেখছি, এমনকি আমাদের আসিফ নজরুল ভাই, তাকেও আমরা দেখছি, সবাই বলছেন যে, কেউ বলছেন মঙ্গলবার একটা মিটিং হতো শুধু, সেখানে বিশেষ কেউ থাকতো, তারা কেউ থাকতেন না, তারা কেউ জানতেন না। বাণিজ্য চুক্তি হয়েছে, আমাদের ল মিনিস্ট্রি থেকে কোনো ভ্যাটিং হয় নাই। তা মানে যাকেই বলা হচ্ছে সে বলছে এটা আমরা জানতাম না, আমরা এটা করি নাই, এটা করি। আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে কি এখন যারা এটা বলছেন তারা কি কোনো ভয় বা আশঙ্কায় এরকম কিছু বলছেন, ভবিষ্যতে দায় তাদের উপরে আসতে পারে, এই কারণে তারা এখন নিজেদের গা বাঁচাতে বলছেন, তাকে আসলেই তারা সেই সময় বঞ্চিত ছিলেন বা কাজ করতে পারেননি? দুইটাই হতে পারে। এটা যে তারা যে ভয় পাচ্ছে না তা না, কারণ ইউনূসের পরিণতি কি হবে ইউনূস তো জানে না। কিন্তু ইউনূসের পরিণতি যদি হয়ে থাকে, ইউনূস যদি ভালো, আপনি নিজে সাধারণ একটা বিষয়, ও যদি এত ভালো কাজ করে থাকে, এক বছরের জন্য এসএসএফ নিতে হয় কেন, রাস্তায় হাঁটতে পারে না কেন? তার মানে তার একটা প্রতিক্রিয়া হবেই, একটা আউটভার্স তার উপর দিয়ে যাবে। 32 নম্বর ভাঙার ইতিহাস এমনি এমনি সারবে না, তার উপর প্রতিশোধ এটা নেবেই। কারা নেবে সেটা সে দেখবে। তো তার উপর যখন এরকম প্রতিশোধ হবে, তার সাংঘাতদের উপর হবে, কে কোথায় এটা সুবিধা নিয়েছিল। তো সেই ভয় থেকে তারা বলবো যে দায় এড়ানো থেকে বলতে পারেন যে ভাই এটার সাথে আমি জড়িত ছিলাম না। বিশেষ করে মার্কিন চুক্তিটা নিয়ে তো এত বেশি সমালোচনার বিষয়, পুরো দেশের সার্বভৌমত্বকে হুমকির সম্মুখীন করে দিয়েছে যেমন একটা চুক্তি, সেটা দায়িত্ব কে নেবে? কেউ নেবে না। তারপরে নানাভাবে একটা সরকার পচে গেছে এবং তার কোনো কৃতিত্ব দেখাতে পারছে না, কোনো একটা ক্রেডিট নেওয়ার মতো নাই যে আমরা এই কাজটা করে গিয়েছি 1.5 বছরে। তো এমন একটা পরিস্থিতিতে প্রত্যেকেরই তো দায়ভার নিতে হবে। এখন এটুকু বললে তো হবে না যে ওই কিচেন ক্যাবিনেটে আমি ছিলাম না, আমি পাই নাই, অমুক পেয়েছে তমুক পেয়েছে। যেই পাক, দায়িত্বটা সম্মিলিতভাবেই নিতে হবে, ওনাদের কাঁধে নিতে হবে। মাস ভাই, আমরা সরকারের 3 মাস দেখলাম যে অনেক চড়াই উত্তরাই পেরিয়ে একটি নির্বাচন হলো, নির্বাচনের পর বিএনপির সংখ্যা প্রায় 2/3 আসন নিয়ে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, প্রধানমন্ত্রী হচ্ছেন। আপনি 3 মাসের এই সরকারকে যদি একবারে শিশুকালের সরকার কিভাবে মূল্যায়ন করেন? ইউনূসের এক্সটেনশন চলতেছে, যতদিন পর্যন্ত ইউনূসের ভূত এই সরকার থেকে চলে যাবে না, এখন নিজের মতো করে তারা অ্যাক্ট করবে না। নিজের মতো অ্যাক্ট কী করা, যে তাদের দলীয় নেতাকর্মী যে যেখানে অপরাধ করছে তাকে এটা ট্যাকেল করা। যেমন আপনি বললেন যে এনসিপির জনসভা করতে দিচ্ছেন না, কেন এনসিপি জনসভা করতে পারবে না? আপনার দলীয় কর্মীরা কেন সেখানে বাধা দিবে? এনসিপি যে সংস্কৃতি চালু করে দিয়ে গেছিলো, আপনারা কেন সেই সংস্কৃতি চালু করবেন? ইউনূসের সংস্কৃতি আপনারা কেন ধরে রাখবেন? আপনারা তো নতুন একটা দেবেন। আপনারা ধরলাম আপনি আওয়ামী লীগকে এখন বেরোতে দিচ্ছেন না, বাকি যারা আছে তারা কেন তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না? সো আপনাকে একটা নিরপেক্ষ দৃষ্টিতে থাকতে হবে। আপনার লোকজন বদলি বাণিজ্য, অমুক তমুক, খাওয়াই যে ইয়েগুলো আছে, সেগুলো থেকে বের হয়ে আসছে কিনা আপনি সেটা দেখবেন। তবে ব্যক্তিগতভাবে আমি বলবো যে প্রধানমন্ত্রী নিজের যে কিছু চাল চলন যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো পজিটিভ। উনি নিতে চান, উনি দেশটাকে ভালো কিছু উপহার দিতে চান, কিন্তু দলটাকে যদি আবার ওইভাবে সামাল দিতে না পারেন, আবার যদি সেই বিএনপির আগের আমলের মতো অপারেশন ক্লিন হার্টের প্রয়োজন হয়ে পড়ে, তাহলে সেই দায়িত্ব তো আপনাদের এখন থেকে ভাবতে হবে। আমি হতাশ হতে চাই না, মাত্র 3 মাস গিয়েছে, আমি দেখতে চাই যে তারা ভালো কিছু করছে। অ্যাটলিস্ট 6 মাস তো তাদের বিরুদ্ধে কথা বলা উচিতই না। দেখি তারা কোথায় যায়, তারা কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যায়। আমার কাছে দেশ কে চালাচ্ছে সেটা বড় বিষয় না, এটা জামাত চালাচ্ছে না বিএনপি চালাচ্ছে না আওয়ামী লীগ চালাচ্ছে, সিস্টেম ঠিক মতো হচ্ছে না, আমরা নাগরিকরা সুবিধা পাচ্ছি কিনা, আমরা কথা বলার স্বাধীনতা আছে কিনা, আমাদের চলাফেরার স্বাধীনতা আছে কিনা, আমাদের বাজারে দ্রব্যমূল্য ঠিক আছে কিনা, আমরা রাতে গিয়ে ঘুমাতে পারছি কিনা, এগুলো তো আমাদের দেখতে হবে। আমাদের বিদ্যুৎটা ঠিক আছে কিনা, আমাদের পানিটা ঠিক আছে কিনা, আমরা এগুলো চাই। এবং আমরা একটা শৃঙ্খলা চাই। আমাদের ছেলেমেয়েরা শিক্ষা ব্যবস্থা ঠিক মতো পাচ্ছে কিনা, শিক্ষাঙ্গনে যেতে পারছে কিনা, আমাদের স্বাস্থ্য
অর্থের যে দুরবস্থা তৈরি করে দিয়ে গেছে সেটাতে আমরা উত্তরণ করতে পারছি কিনা, এটা যেই থাকুক, যে সরকার যদি ভালো চালায় তাহলে তো আমাদের এটা সমর্থন করা দরকার। আমাদের তো এই হ্যালুসিনেশনে ভোগা উচিত না যে হা হা অমুক তো ভালো ছিল, তমুক এই করেছিল। এই যদি ভালো চালায় আমার সমস্যা কোথায়? আমার শেখ হাসিনা করতে হবে কেন? আমার জামাতকে আনতে হবে কেন? ভালো চালালে চলো। তবে একটা জিনিস আমি আপনাকে বলবো, যেটা ইউনুস করে দিয়ে যেতে পারতো, ইউনুস তো সংস্কার করে দিয়ে গেছে, তার কোনো সংস্কার তো কোনো কিছুই কাজে লাগে নাই। একটা বড় যে সংস্কার দরকার ছিল সেটা হচ্ছে সরকারের টেনিউ 4 বছর করা। কারণ আমাদের এখানে দেখা যায় যে 3 বছরের পরেই সরকারি দলের লোকজন এত বেপরোয়া হয়ে যায়, খাই স্বভাবে চলে তখন যায়, রাজনৈতিক দলটার উপরে খুব চাপ পড়ে যায়। চাপ পড়ে, এবং তখন তারা সামনে কিভাবে আসবে এই হাবুডুবু খায়। এই জন্যই দেখা যায় যে বাংলাদেশে যে কোনো সরকার 5 বছর পর দ্বিতীয়বার মেয়াদে আসা তাদের জন্য কঠিন। দ্বিতীয় মেয়াদে তারা আপ্রাণ চেষ্টা করে, কারণ তারা আগে ক্ষতি করে দিয়ে গেছে। তো এখন যদি 4 বছর হয়, তারা কিন্তু তখন মনে করে যে না, এই 3 বছর হয়ে গেছে, কর্মীরা এখন মাঠে নেমে যাচ্ছে, তখন তার সতর্কতা আসে যে 1 বছর পরে আমার নির্বাচন, সো আমাকে জনগণের ম্যান্ডেট নিতে হবে আবার। এটা যদি করা যেত আমার মনে হয় ভালো হতো, এবং আমি এটা নিয়ে লিখবো, এটা 4 বছর আনিস এটা ভাই, থাকা। আপনি তো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলেন, আপনার সাথে কথা বলেছেন। স্বল্প সময়ের, এটা এমন কিছু না। না, আমি একটা অন্য কথা জিজ্ঞেস করছি। আমার সাথে আমি তার সাথে কি কথা হয়েছে, তার সাথে আপনার যতটুকু কথা হয়েছে, মানে যে তারেক রহমানকে আপনি মানে আপনার চোখের সামনে যেটা আপনি ধারণা করছেন বা যেরকম ভেবেছেন, মানে আপনি কি মনে করেন যে উনি 17 বছর বিলেতে থাকার পরে, লন্ডনে থাকার পরে সেই সভ্যতা, সেই কৃষ্টি কালচার বা তার যে ওখানকার যে শাসন ব্যবস্থা, উনি বাংলাদেশে সেইটার একটা, বাংলাদেশের যে অবস্থাপনাগুলো হচ্ছে সেগুলোকে সরিয়ে এই জঞ্জাল দূর করে তিনি যেটা ইউনূস সাহেব 18 মাসে কিছুই করে নেই, যেটা আপনি বলছেন, কিন্তু তারেক রহমানের সেই ঐকান্তিক ইচ্ছা এবং সেটা ওনার পক্ষে সম্ভব। আমি বলেছি তো, ওনার ইচ্ছা আছে, ওনার চাল চলন আগ্রহ আছে এখানে। উনি ক্ষমতা গ্রহণের আগে আমি ওনার এই চরিত্র নিয়ে প্রশংসা করেছি। আমি বলেছি 5 আগস্টের পরে উনি যে স্টেটমেন্ট দিলেন, 5 আগস্টের পরে গিয়ে দেশকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে, শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে, এগুলো ছিল স্টেটসম্যান সুলভ একটা বক্তৃতা। উনি ক্ষমতায় নাই, কিন্তু ক্ষমতাবানদের যে বাণী জনগণের কাছে যাওয়া উচিত বা রাজনীতির কেন্দ্রবিন্দুতে যারা থাকে, সেই বাণী উনি দিয়েছেন। এবং তারেক রহমানের ট্রিমেন্ডাস উন্নত হয়েছে। আমি তারেক রহমানকে বিরোধী দলে থাকতে আমি তার প্রশংসা করি নাই কোনোদিন। ভালো কাজ করলে করেছি, কিন্তু আমি তার গুণমুগ্ধ ছিলাম না, কারণ গুণমুগ্ধ হওয়ার মতো উনি কাজ তেমন করেন নাই। উনি ওইখানে বসেছিলেন এবং উনি কিছু বক্তৃতা দিতেন। ওই বক্তৃতা দিয়ে যে ওনার দলের কি উপকার হতো আমি জানি না, বাট সমাজের মধ্যে ওনার সম্পর্কে নেগেটিভ ধারণা তৈরি হতো ওনার কিছু বক্তৃতার ভাষার জন্য, অন্যান্য কাজের জন্য। কিন্তু আমি 5 তারিখের পরে দেখেছি যে ওনার বক্তৃতার ভাষাই চেঞ্জ হয়ে গেছে, এবং উনি ওর আগের মতো বক্তৃতা দেন না। উনি এখনও যেগুলো বক্তৃতা দেন, এবং উনি প্রতিপক্ষকে আক্রমণ করেন না, যে ভদ্রতা, যে সভ্যতা আমরা অতীতে দেখি নাই, সেটা উনি রাখছেন। যে এগুলাতে তো চেঞ্জ আছে, এই চেঞ্জ, কিন্তু সেটাই বলছি যে উনি চেঞ্জ আছেন, কিন্তু উনি সভাসদ, ওনার পাশে যারা থাকেন তারা যদি চেঞ্জ না হন, তারা যদি সেই রাষ্ট্রযন্ত্রটাকে যে ইউনূসের আমলের মতো, শেখ হাসিনার আমলের মতোই চালান, তাহলে চেঞ্জ তো হবে না কিছু। এবং রাষ্ট্র সেরকমই আছে, এটা চেঞ্জ দরকার। নিজে থেকে কিছু বলেছিলেন তাকে, মানে আপনার কোনো? আমি বলেছি যে আপনার ভালো কাজে সহায়তা করব, আপনার খারাপ কাজে নিন্দা করব, এবং আমি সমালোচনা অব্যাহত রাখবো, এবং আমরা সম্মিলিতভাবে চাই রাষ্ট্রটা এগিয়ে যাক। উনি যখন কি বললেন, আপনি যখন সমালোচনা অব্যাহত রাখবেন? উনি অবশ্যই, উনি সবগুলোতে সায় দিয়েছেন, অবশ্যই সমালোচনা করবেন, উনি বলেছেন। আপনার তো সমালোচনা করছেন, আমি দেখছি বিভিন্ন জায়গায় করেন আপনি, কোনো চাপ পান কোনো? না, ওনার এই 3 মাসে তো সমালোচনার মতো কিছু হয়নি যে সমালোচনা করব না। যেটুকুই 2-4টা পরামর্শমূলক সমালোচনা বা যা করেন, এটার জন্য কি এটা তো করতে হবে না, আমাদেরকে কোনো চাপের প্রশ্ন আসে না। আনিস আলমগীর, আপনি মানে আপনার সাংবাদিকতা তো একটা বর্ণাঢ্য কেরিয়ার, আমি জানি। আপনারা দেখেছেন, আমরা যখন এই আফগানিস্তান, 2001-এ ছিল আফগানিস্তান, আর 2003-এ ছিল, তারপরে ইরাক যখন আক্রান্ত হলো, ঠিক সেই সময় আপনি মানে একটা ইরাক যুদ্ধ আপনি কাভার করতেছেন, এরকম একটা, ওই সময় আমরা মানে মানুষ যুদ্ধের ময়দান থেকে মানুষ খবরাখবর পাঠাচ্ছে, মানুষ আমাদের দেশে, তখন তো যোগাযোগ ব্যবস্থা এত, মানে সামাজিক যোগাযোগ ব্যবস্থা এরকম ছিলই না।
ফেসবুক ছিল না তো। তো সেরকম একটা জায়গা থেকে যে দৃশ্যপটগুলো আপনি দেখেছেন, ঠিক আমি একটু রিলেট করছি, যদিও সেটা সেম না, কিন্তু 5 আগস্ট পরে আমরা 90-এর সময় যারা যেই আন্দোলনটা দেখেছি, তারপরে তো বাংলাদেশে এরকম আমরা উত্তাল দেখিনি। ঠিক 16ই জুলাই থেকে 5 আগস্ট 2024-এ যে বাংলাদেশ আমরা দেখেছি, এবং 5 আগস্ট পরবর্তী যদি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত যে অবস্থা দেখেছি, মানে সব কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয়েছিল যে আমরা একটা কি ধ্বংসস্তূপের মধ্যে যাচ্ছি? আমি একটু ধরেন আফগানিস্তানটার কথাই আগে জানতে চাইবো। না, 5 আগস্টের পরে যখন আবু সাইদ মারা গেল, জি। সেদিন আমি আহ্বান জানালাম যে এভাবে রাষ্ট্র চলতে পারে না। শেখ হাসিনার বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে আমি স্ট্যাটাস দিলাম, এবং আমার ওই স্ট্যাটাস অনেকে শেয়ার করেছেন যে উনি সরকারের সমালোচনা করছেন, বা এটা জানেন আপনি, যখন কোনো বিশেষ বিশেষ লোকজন যখন কিছু একটা বলে, তখন সেটাকে বা সোশ্যাল মিডিয়ায় বা সুধী সমাজের এগুলোকে আবার চিহ্নিত করে যে দেখো ও বিরোধিতা করছে, ও বিরোধিতা করছে। সেই দৃষ্টিকোণ থেকে সবাই এটা সমালোচনা করেছিল, এবং আমাদেরকে নিয়ে নিউজও করেছিল যে উনি এটা বিরোধিতা করছেন। আমি অবশ্যই, একটা ছেলে মারা গেল, পুলিশ তাকে কাছ থেকে গুলি করছে, এটা তো নিন্দনীয় বিষয়, এটাতে কোনো সমর্থন করতে পারি না। তো সেই সমর্থন আমি অব্যাহত রেখেছিলাম। কিন্তু আমি যখন আবার দেখলাম বিটিভি ভবন আক্রান্ত হলো, মেট্রো রেল আক্রান্ত হলো, সড়ক ভবন আক্রান্ত হলো, তখন আমি এটা আবার লিখলাম যে আমরা আন্দোলনকে সমর্থন করছি, কিন্তু আন্দোলনের মধ্যে সন্ত্রাস ঢুকে যাওয়া, ধ্বংসযোগ্য আমরা চাচ্ছি না। এই যে আমি দিল্লিতে ককরোচ পার্টির আন্দোলনটা নিয়েও একটা লেখা লিখেছিলাম যে আমাদের এই সমাজের, আমাদের 24-এর আন্দোলনটা আমার মনে পড়ছে যে 24-এর আন্দোলনও সহিংসতা মুক্ত ছিল, কিন্তু সেখানে পরবর্তী দেখা দিল রাজনৈতিক সহিংসতা ঢুকে গেছে। রাজনৈতিক দলগুলো তার সুযোগ সুবিধাটা নিয়েছে ছাত্রদেরকে সামনে রেখে। কিন্তু ককরোচ পার্টি যে আন্দোলন শুরু হলো ইন্ডিয়াতে, তারা বলল যে শুরুতেই যে তুমি সংবিধান নিয়ে যাও, এক হাতে পতাকা নিয়ে আসো, কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো এক হাতে তোমার সংবিধান থাকবে, পতাকা থাকবে, আর ককরোচ থাকতে পারে না, তাদের যে মুখোশ, ফুল আর এক হাতে ফুল নিয়ে যাবে, ফুল দেবে, কারণ ওই পুলিশদেরকে ফুল দেবে, তারা তো বাধ্য হয়ে ডিউটি করছে, তারা এমন না যে তোমার শত্রু, কিন্তু কোনো দলের, রাজনৈতিক দলের কোনো ঝান্ডা বা কোনো কিছু। আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করেছি যে তুমি যে কজে করছো সেটা করো, সরকার ফেলে দেবো আমি তো না। সরকার তো একটা আছে, সরকার তো একটা টেনিউর আছে। ইন্ডিয়া এমন একটা গভর্নমেন্ট, তার যখন নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তার সরকারও পরিবর্তন হচ্ছে, এটাতে কোনো সমস্যা না। আজকে এত বছর ধরে তাদের সরকার চলতেছে, আমরাই শুধু এরে ফেলো, ওরে ধরো, এই করো সেই করো, এটাতে আছি। এবং তাদের যে নেতৃত্বের লোকগুলো ছিল, তারা সন্ত্রাস পরিহার করতে বলেছিল। আমাদের এখানে হয়তো যে কোনো কারণে হোক সেটা সম্ভব হয় নাই। পরবর্তীতে তো দেখা যাচ্ছে যে এরা নিজেরাই বলতেছে যে আমরা সন্ত্রাসের প্রস্তুতি ছিল, আমাদের সশস্ত্র বিপ্লব করার প্রস্তুতি ছিল। দেখা যাচ্ছে যে এখানে বিদেশি ইনভলভমেন্ট ছিল, এখানে স্নাইপার ছিল, সবই নিজেরাই বলতেছে। সো তার মানে হচ্ছে যে আমাদের 24-এর যে আন্দোলনটা ছিল, সেটাতে মধ্যে সশস্ত্র গ্রুপের একটা অ্যাক্টিভিটি ছিল। সেটা যে একেবারে নির্ভেজাল আন্দোলন, ছাত্র আন্দোলন ছিল তা না। সাবেক পররাষ্ট্র উপদেষ্টা বলছে এটা ডিপ স্টেট করেছে সরকার পরিবর্তন, সবাই এখন স্বীকার করছে। এখন আপনি যদি বলেন এই 24-এর বিরুদ্ধে বলছে, নিজেরাই স্বীকার করছে, ওনারাই বলছেন। আমি এটাই বললাম যে আমি যখন বললাম যে সন্ত্রাস হয়েছে, আমি মৃত্যুর আগ পর্যন্ত বলবো যে 24-এর আন্দোলনে সন্ত্রাস হয়েছে। 24-এর আন্দোলনে আপনি এটা একটা মানুষ, যেটা প্রথমে স্বতঃস্ফূর্ত আন্দোলন, অবশ্যই স্বতঃস্ফূর্ত, এবং স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্যে সশস্ত্র আন্দোলন ঢুকেছে এখানে, এটা তো অস্বীকার করার কিছু নাই। আগামীতেও যে আন্দোলনগুলো হবে বাংলাদেশে, আমি ওইটা লিখেছি আমার ওই ইন্ডিয়ার প্রসঙ্গে এনে, যে আগামীতেও যে আন্দোলনগুলো হবে সেটাও যাতে আমরা দেশের সম্পদ নষ্ট না করি। অবশ্যই আমরা তারেক রহমানের বিরুদ্ধে আন্দোলন হবে না সেটার গ্যারান্টি আছে? হইতে পারে না। তো সেই আন্দোলনও যদি হয়, আপনারা যারা নামবেন, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক, সেটাও যাতে নিয়মতান্ত্রিক হতে হবে, সেটা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে না। এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসে যে তো আন্দোলন হবে সবগুলো আমি বিরোধিতা করব, এটা কোনোদিন আমি সমর্থন করবো না। কিন্তু কজে আমি সমর্থন করি। আমি ছাত্রদের কোটা আন্দোলন সমর্থন করেছি, বুক ফুলাই বলবো যে আমি করেছি। আমাকে যদি এখন আওয়ামী লীগের লোকজন বলে যে আপনি লালবদর হেন দেন, তোমরা যদি মনে করো যে লালবদর, আমি লালবদর ছিলাম না, আমি কালাবদরও ছিলাম না, আমি কিছুতেই ছিলাম না। আমি মানুষের দুঃখ নিয়ে কথা বলেছি, মানুষের পক্ষে কথা বলেছি। এখন মানুষ কোন দিয়ে যাচ্ছে, মানুষ কি করছে সেটা হচ্ছে তুমি দেখো।
মানুষ কেন তোমাকে পছন্দ করছে না তুমি সেটা দেখো। এখন এই আন্দোলনে কি আমেরিকান ছাত্র ছিল না অমুক ছিল কি তমুক ছিল, সেটা সরকারে যারা আছে তারা দেখো, সেটা তো আমার দেখার দায়িত্ব না। আমার দেখার দায়িত্ব অ্যাট্রোসিটি হচ্ছে, আমার দেখার দায়িত্ব হচ্ছে ছাত্রদের বুকে গুলি যাচ্ছে, আমি এটা তো সমর্থন করতে পারি না। আমি সন্ত্রাস যেমন সমর্থন করছি না, আমি ছাত্রদের বুকে গুলি একটি চালানো মৃত্যু আমরা কেউ সমর্থন আমি করতে পারি না। কোনটাই করছি না। তো আমাকে কেন তোমার সুরে বলতে হবে, আমাকে কেন এনসিপির সুরে কথা বলতে হবে, আমাকে কেন বিএনপি সুরে কথা বলতে, জামাতের সুরে কিংবা আওয়ামী লীগের সুরে কথা বলতে হবে? আমি তো ইন্ডিভিজুয়াল, আমি তো আমার মতোই চিন্তা করব। এই বাংলাদেশটাকে শেষ পর্যন্ত আপনি কোথায় দেখতে চান, আপনি কোথায় দেখতে পান, আপনি কেমন দেখেন বাংলাদেশে, আগামীর বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি বা আমরা কোথায় নিতে পারবো, কতটুকু নিতে পারবো? আমি কতটুকু নিতে পারবো সেটা নিয়ে আমি খুব সন্দিহান, কারণ আমরা আমাদের সন্তানদের এদেশে রাখতে চাচ্ছি না। আমাদের প্রত্যেকে, আপনি যার সাথে কথা বলেন সে বলবে যে ভাই এই দেশে কার কি হবে তার কোনো ইয়ে নাই। কারণ যারা আন্দোলনের সাথে আছে, যারা বড় বড় নেতা আছেন, তাদের প্রত্যেকের পরিবার বাইরে আছে, তাদের সন্তানরা প্রতিষ্ঠিত আছে বিভিন্ন জায়গায়, এবং তারা তাদের যেসব সন্তানরা এখন এখানে আছে তারা যেহেতু এখন ক্ষমতার মধু আছে সেই জন্য আছে, কিন্তু ক্ষমতার মধু শেষ হয়ে গেলে তারা চলে যাবে। আপনি দেখেন না এই বিগত সরকার কি করেছিল, তারা তো চলে গেছে না। শেখ হাসিনা সরকারের যে সমস্ত লোকগুলো মধু খেয়েছিল তারা সব বিদেশে, ইউনুস যে সমস্ত লোকগুলো এনেছিল তারা মধু খেয়ে বিদেশে, এখন যারা আছে তারা মধু খেতে এসেছে, তারা দেশটাকে যখন তাদেরও খারাপ অবস্থা দিকে তারাও চলে যাবে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা সাফারার হব। আমরা এই দেশটাকে ভালোবাসি বলে, অন্য দেশের নাগরিকত্ব নিই নাই বলে, চেষ্টা করি নাই বলে আমাদের এই জঙ্গলের মধ্যে থাকতে হবে। সো এই জঙ্গলটা কিভাবে ভালো হয় সেই জন্য কথা বলতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে আপনি অদূর ভবিষ্যতে খুব মানে মানে খুব আশাবাদী কিনা এই দেশ কোথায় চলে যাবে, আমি আশাবাদী না। আমি খুবই হতাশ, কারণ এই দেশটা ইনক্লুসিভ সোসাইটি যদি না হয়, আমরা যদি প্রত্যেককে বলার অধিকার না দিই, রাজনৈতিক অধিকার না দিই, কথা বলার অধিকার না দিই, প্রত্যেক রাজনৈতিক দল যদি এখানে তার মতামত রাখতে না পারে, যদি ভোটাধিকার না পায়, তাহলে আমরা এগিয়ে যাব, স্থিতিশীলতা আসবে না। স্থিতিশীলতা আসবে না, আমরা এগিয়ে যাবো, এটা আমি বিশ্বাস করি না। অনেক ধন্যবাদ আপনাকে আজকে সময় দেওয়ার জন্য আনিস ভাই, ভালো অনেক থাকুন। ধন্যবাদ আপনাদের। দর্শক, এদের সাথে আজকে শেষ করছি এই বলানো বলা অনুষ্ঠান। তারপরেও আমরা শেষ পর্যন্ত একটা সুন্দর আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা করি, আর এইভাবেই শেষ করছি আজকের এই পর্ব। দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন।